আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চোখের আলো আঁধার হবে ম্লান। চক্ষু বিষয়ে আমাদের প্রতি শনিবারের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আমাদের সাথে পেয়েছি আমাদের প্রিয় একজন শিক্ষক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জামাল নিজামুদ্দিন স্যারকে। স্যার প্রাক্তন অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, বর্তমানে কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটালে কর্মরত রয়েছেন। স্যারকে যখন পেয়েছি তখন আজকের বিষয় অবধারিতভাবে শিশুদের অলস দৃষ্টি, প্রতিকার ও চিকিৎসা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার সাথে অন্তত ভার্চুয়ালি দেখা হলো স্যার। আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আজকের বিষয়ে একটু আলোকপাত করার জন্য আপনাকে বিনীত আহ্বান জানাচ্ছি, শিশুদের অলস দৃষ্টি ও প্রতিকার ও চিকিৎসা। স্যার, প্রথমেই আমরা সাধারণ দর্শকদের জন্য জানব আসলে দৃষ্টি শক্তি বা ভিজুয়াল অ্যাকুইটি বলতে আমরা কি বুঝি, আমরাই কখন থেকে আসলে চোখে দেখতে পাই, জন্মের মানে কখন থেকে আমরা চোখে দেখতে পাই স্যার, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ ডক্টর সাহেব। আমরা যে দৃষ্টি যে দেখছি, দৃষ্টিটা আমাদের চোখের জন্মগতভাবে, আমরা যখন জন্মগ্রহণ করে বাচ্চাটা, চোখটা একটা ছোট্ট একটা অর্গান বা অঙ্গ। তার শুরু থেকেই সবগুলি অঙ্গই প্রায় পরিপক্ক হয়, কিন্তু দুই একটা জিনিস এখনো পরিপক্ক হয় না। জন্মের পর সাথে সাথে আমাদের রেটিনাটা পুরোপুরি পরিপক্ক হয়, তখন আমাকে এই দৃষ্টিটা আস্তে আস্তে হতে থাকে। যেমন আপনারা দেখেন, জন্মের পরে বাচ্চা শিশুটা চোখ দুটা খালি ঘোরাতে থাকে, তার মানে সে দেখতে পাচ্ছে না, তার মানে এখনো দৃষ্টি আসে নাই। যদিও তার অর্গান, তার অঙ্গটা তৈরি হয়ে গেছে, পরিপক্ক হতে সময় লাগে। জন্মের পর প্রায় 3 মাস খুব ক্রিটিক্যাল সময়। এই সময়টাতে আমাদের চক্ষু দৃষ্টির যে অঙ্গটা, সেটা রেটিনার ভিতরে একটা একটা জায়গা থাকে, সেটা হলো মেকুলা। এই মেকুলাটাতে তখন পরিপক্ক হয়। প্রথম জন্মের পর 3 মাস সময় লাগে, এটা ভালো সময় একটু পরিপক্কতা হইতে। এরপরে সে দেখতে পারে। এই দেখবেন যে বাচ্চাটা যখন হয়, চোখ দুটা ঘুরতে থাকে, তার মানে সে চারিদিকে ঘুরে বেড়ায়, তার তখন দৃষ্টি আসে নাই। যখন তার 6 সপ্তাহ হয়ে যায়, তখন কোনো কিছু একটা জিনিসকে সে ধরতে চেষ্টা করে। এই যে অনুভূতিটা, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় যে চোখের দৃষ্টি, যখন আলো পড়ে চোখের মধ্যে, তখন এই মেকুলাকে উদ্দীপিত করে। উদ্দীপিত করলে এই চোখের মেকুলার থেকে এই এই একটা ইলেকট্রোপটেনশিয়াল কেমিক্যাল রিয়াকশন হয়, যেটা তার পিছনের যে সেলগুলি, ওই সেলগুলিকে উদ্দীপিত করে। ওই সেলগুলি যখন উদ্দীপিত হয়, তার ইলেকট্রনিক মেসেজ চলে যায় বা ভিজুয়াল ইম্পালস চলে যায় ভিজুয়াল পাথ দিয়ে, অপটিক নার্ভ দিয়ে একবার ব্রেনে। ব্রেন দেখে তখন দেখতে পারে যে আমি চোখে কি দেখতেছে। তার মানে আমার এই দৃষ্টিটা জন্ম তৈরি হইতে বা পরিপক্ক হইতে প্রায় প্রথম 3 মাস সময় লেগে যায়। 3 মাস পরে সে বাচ্চা তখন দেখতে থাকে, লাইটের দিকে ফলো করতে থাকে, দৃষ্টিটা আসতে থাকে। এই পুরোপুরি ম্যাচিউর হইতে প্রায় 4 বছর লাগে। এর জন্য দেখা যায় যে 4 বছরের মধ্যে সে বাচ্চা এবিসিডি থেকে আরম্ভ করে সবকিছু পড়তে পারে। তার মানে আমাদের চোখটা একটা ক্যামেরার মতন, দৃষ্টিটা আসে, ইমেজটা আমার ক্যামেরার মধ্যে পড়ে। তারপর পিছন থেকে যে আমাদের যে ভিজুয়াল পাথ, যেটা আমাদের চোখের যে দৃষ্টির যে পথ ব্রেইনে চলে যায়, এই ব্রেন থেকে, ব্রেন কিন্তু দেখে, আসলে চোখটা শুধু ইমেজটাকে গ্রহণ করে, ক্যামেরার মতন শুধু ছবিটাকে নেয়। ছবিটাকে নেওয়ার পরে চোখের পিছন থেকে যে আমাদের নার্ভ আছে, অপটিক নার্ভ, সেটা আমাদের ব্রেনে যায়। ব্রেন তখন ইন্টারপ্রিট করার পরে আমরা দেখতে পাই। এই সময়টা বেশ একটু সময় লাগে পুরোপুরি পরিপক্ক হতে। ধরেন প্রথম 3 মাসটা ক্রিটিক্যাল সময়, তারপরে দেখা যায় আস্তে আস্তে দেখতে থাকে। তারপরে 4 বছরের সময় এটা পরিপূর্ণ বা পরিপক্ক হতে থাকে, তখন সে পুরোপুরি দেখতে পায় 6 ভিশন। আমাদের যে ভিজুয়াল একুইটি, আমরা যে দৃষ্টিটা দেখি, আমাদের ছোট্ট শিশু জন্মের পর আমরা আসলে পরিমাণ মাপতে পারি না, কারণ আমরা তখন শুধু তার গুণগত মানটা দেখতে পারি। এই জন্য জন্মের পর যখন চোখটা, শিশুটা সুস্থ আছে কিনা তার স্ট্রাকচার দেখে আমরা বলি যে হ্যাঁ, শিশুটা চোখ স্বাভাবিক আছে, নর্মাল আছে, আশা করি ভালো থাকবে। কিন্তু তার কত দৃষ্টি বলা যাবে না।
কিন্তু 1 মাস পরে যখন সে দেখতে পারে একটু একটু, তখন অনেক দামি যন্ত্র যেটা বিদেশে আছে, আমাদের দেশে এখনো আসেনি, ভিজুয়াল ইভোক রেসপন্স, ওইটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি যে সে কতটুকু দেখতে পারে। যখন আরেকটু পর হয়, 1 বছর হয়, তখন সে চোখ দিয়ে যখন দেখতে পারে, তখন ঘুরে ঘুরে ঘুরতেছে, এই জিনিসটা একটা একটা জিনিস ধরতে পারে, অথবা লাইটকে ফলো করে, তখন আমরা বুঝতে পারি সে ভালো দেখতে পারে। তাও দুইটা চোখ, একটা চোখ না, দুইটা চোখ, কোন চোখ দিয়ে যে দেখতে পারে এটা বলা বড় কষ্ট ছোটকালে। কারণ সে যে চমৎকার বাচ্চাটা, বলেছেন স্যার, চমৎকার বলেছেন স্যার। তাহলে আমরা জানতে পারলাম যে আসলে জন্মের পরে পরেই যে বাচ্চা সঠিকভাবে দেখছে এটা ঠিক নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে মেসেজগুলো এগুলিই স্যার। তো আপনি যেটা বলছিলেন স্যার, তাহলে আপনি যেটা বলছিলেন যে শিশু চোখের দৃষ্টি 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত আপনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষার কথা বলছিলেন। যদি কন্টিনিউ করেন স্যার, বলেন। এখন এই আমরা যখন যখন শিশুটার 3 বছর হয়, তখন তার, বিশেষ করে শহরের ছেলেদের গুলিকে আমরা এবিসিডি পড়তে পারি, বা পিকচার দেখে, ছবি দেখে দেখে আমরা অ্যাসেস করতে পারি যে তার সে কি স্বাভাবিক দৃষ্টি দেখছে কিনা। একটা বাচ্চা বা একটা মানুষ যখন আমরা দৃষ্টি দেখি, আমাদের একটা মেজারমেন্ট করার জন্য 6 মিটার দূরে বসাই, এবং 6 মিটার দূরের থেকে সে দেখতে পারে একটা ছবি বা একটা অক্ষর বা একটা কিছু জিনিসকে সে দেখতে পারলে বোঝা যায় যে সে তার দূরত্বটা মেনটেন আছে। এবং বড় অক্ষর থেকে ছোট আমরা করে নিয়ে আসি, যাতে আমাদের আলোক রশ্মিটা যখন আমাদের চোখের ভিতরে পড়ে, ছোট্ট কতটুকু দেখতে পারে, সেই হিসাবে আমরা মেজারমেন্ট করতে পারি। তখন 6x6 বলি যে আমরা, অথবা 20x20 বলি, একটা স্বাভাবিক পরিমাণ। তখন ইউজুয়ালি দেখা যায় যে 3 বছর বয়সের ছেলেগুলি আজকালকার ইয়াতে, নতুন প্রজন্মে, তারা এই 3 বছর পরে এবিসিডি পড়তে পারে, বা এই প্রি স্কুল, তারা 3 বছর 4 বছরের মধ্যে পড়তে, তাদেরকে সহজভাবে আমরা ধরতে পারি। কিন্তু 1 বছর থেকে 3 বছর পর্যন্ত আমরা যে পিকচার দিয়ে দেখাই, বা এটা দেখাই ওটা দেখাই, এটা একটু ডিফিকাল্ট বলা। এর জন্য আমাদের ডাক্তারদের একটু বাচ্চা স্বাভাবিক দেখছে কিনা বলা ডিফিকাল্ট। আমরা একটু অপেক্ষা করি যে কবে বাচ্চাটা চোখে দেখে কিনা, দেখতে পাচ্ছে কিনা। আমরা একটু কিছুদিন অপেক্ষা করার পরে বলি যে হ্যাঁ, বাচ্চাটা স্বাভাবিকভাবে দেখছে। তো 3 বছর পরেই আমরা মেজারমেন্ট করতে সুবিধা হয়। এজন্য আমরা বলি প্রি স্কুল স্ক্রিনিংটা ভালো। প্রি স্কুল স্কুল ট্রেনিং 3 বছর থেকে 5 বছরের মধ্যে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তাকে আমরা একটা একটা স্বাভাবিকভাবে দেখতে পারি। যখন আমরা চোখের আলো দৃষ্টি চোখের ভিতরে পড়ে, ওই মেকুলার যদি স্টিমুলেট না হয় বা উদ্দীপিত না হয়, তাহলে চোখ দৃষ্টি আর হবে না। এজন্য ছোটকালে আমরা জন্মের পর পরই দেখি যে তার চোখগুলির স্ট্রাকচার গুলি ঠিক আছে কিনা। যদি দেখি যে একটা জন্মগত একটা ছানি পড়ছে, অথবা চোখের পাতাটা পড়ে আছে, তাহলে আলো যদি যেতে বাধা সৃষ্টি করে, তাহলে তার ওই ভিজুয়াল পাতটা তৈরি হবে না স্বাভাবিকভাবে, কাজে তখন তার দৃষ্টিও আর হবে না। এর জন্য যদি চোখ স্বাভাবিক আছে, স্ট্রাকচারালি স্বাভাবিক আছে, কিন্তু গুণগত ভাবে সে কাজ করতে পারবে না। এজন্য মেকুলার সুস্থতা দরকার আছে। আলো যেন সরাসরি ভাবে ওখানে ওইটার মধ্যে এক কেন্দ্রবিন্দুতে এসে পড়ে, আলোটাও যখন পড়ে, ওই আলোটা তখন তার ব্রেনে চলে যায়, তখন সে স্বাভাবিক দেখতে পারে। এর পথে যদি কোনো অসুবিধা হয়, তখন তার দৃষ্টি ঠিক থাকে না, কিন্তু স্ট্রাকচারালি সব ঠিক আছে। এই যে ধন্যবাদ দৃষ্টিটা স্যার। হয়। আমি আপনার কাছে আবারও ফেরত আসব সেই স্ট্রাকচার নিয়ে। স্যার, আপনি বলছিলেন যে স্বাভাবিক দৃষ্টি 6x6 বা 20x20, তা আপনি সুন্দর করে বলে দিয়েছেন যে বড় থেকে ছোট সপ্তম লাইন পর্যন্ত পড়বে। তাহলে স্বাভাবিক দৃষ্টি সাধারণ দর্শকরা জানতে চায় যে কত, 6x6 বা 20x20 বলতে কি বুঝি, আর অস্বাভাবিক দৃষ্টির যে উপসর্গগুলো কি কি হবে তাহলে? একটা লোক যখন দেখতে পারে, স্বাভাবিক মানুষ যদি সুস্থ স্বাভাবিক দৃষ্টি থাকে, তখন সবচেয়ে 6 মিটার, 6 মিটার দূরের থেকে, অথবা 20 ফুট দূরের থেকে আমরা পরীক্ষা করি। চার্টের থেকে আর 6 মিটার দূরে অথবা 20 ফিট দূরের থেকে বসাইছে রুগীকে, তারপরে আমরা পড়তে দিই। যত উপরের যে অক্ষরটা, এটা 6x60, তার মানে 60 মিটার দূরের থেকে এই বাচ্চা এই অক্ষরটাকে সে দেখতে পারে। একটা স্বাভাবিক লোক 60 মিটার দূরের থেকে দেখতে পারে। ক্রমান্বয়ে অক্ষরগুলোকে আমরা ছোট করে নিয়ে আসছি। ছোট করে আনতে যে যখন ছোট্ট অক্ষরটা সে 6 মিটার দূরের থেকে দেখতে পাবে, তার মানে একটা স্বাভাবিক লোক এই ছোট্ট অক্ষরটা 6 মিটার দূর থেকে দেখতে পায়, তার মানে তার স্বাভাবিক দৃষ্টিটা 6x6।
এখন যদি কোনো কারণে একটা শিশু যদি 6/12 আসে, তার মানে তারপরে আর সে দেখতে পাচ্ছে না, ছোট অক্ষরটা আর আর দেখতে পাচ্ছে না। তার মানে সে একটা স্বাভাবিক লোক 12 মিটার দূরের থেকে সে দেখতে পায়, কিন্তু এই বাচ্চাটা আর দেখতে পাচ্ছে না। তখন তার আমরা বলি যে তার দৃষ্টি ক্ষীণ হয়েছে। এখন যদি এই ক্ষীণ দৃষ্টি আর হলো যদি স্বাভাবিকভাবে যদি থাকে, আমরা যদি প্রথমে ধরতে পারি, তাহলে যদি ডিফ্র্যাক্টিভ এরর বলি অথবা চশমা চশমা দিয়ে তাকে 6/6 আমরা করতে পারি। যদি কোনো কারণে এই 6/6 না হয়, তখন তাকে আমরা অলস চক্ষু বলি। অলস চক্ষু বলি, এই অলস চক্ষু আমরা বলি তখন আমরা এই চশমা দিয়েও 6/6 আর করতে পারলাম না, কিন্তু তার কোনো চোখের কোনো স্বাভাবিক দৃষ্টিতে, আমাদের স্বাভাবিক দৃষ্টিতে কোনো তার তার কোনো প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো রোগ নাই বা উপসর্গ নাই। এই যে চোখের ভিজুয়াল ডিস্টারবেন্স বা এই চোখের দৃষ্টিতে যে উপসর্গগুলি, এক নম্বরটা হলো যে সে ক্ষীণ দৃষ্টি, সে কম দেখে, অথবা অলস দৃষ্টি। দুই নম্বরটা হলো অলস দৃষ্টি, সে স্বাভাবিক দৃষ্টির থেকে কিন্তু আমরা চশমা দিয়েও তাকে দেখাতে পারলাম না। তিন নম্বরটা হলো যে এই দৃষ্টিগুলি অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কম দেখলো, একটা লোক হঠাৎ করে কোনো কারণে সে একটা ক্ষণিকের জন্য কম দেখলো, এটাকে ক্ষণিকের দৃষ্টিহীনতা বলে বা এমোরিসিস ফুগাক্স বলি। এটা হঠাৎ করে কয়েক সেকেন্ড দেখে না, তারপরে আস্তে আস্তে হঠাৎ করে চোখ দৃষ্টি চলে যাওয়া। যে একটা লোক স্বাভাবিকভাবে 6/6 দেখতো, কিন্তু আজকাল হঠাৎ করে সে চোখ দেখে না। তারপরে দেখা যাচ্ছে যে আরো কোন পেশেন্ট বলে যে আমাদের আস্তে আস্তে আমরা কম দেখতে পাচ্ছি, মানে ধীরে ধীরে তার দৃষ্টিটা চলে যাচ্ছে। এটা একটা বয়সের বিভিন্ন কারণে হয়। এটা ব্যথা যুক্ত হয়, ব্যথা মুক্ত হইতে পারে। তারপরে আমরা দেখি যে কোনো পেশেন্ট আবার কমপ্লেন করে আমি রাত কানা, সে রাতে দেখে না। কোনো পেশেন্ট বলে যে আমি দিনেও দেখি না। তাহলে আবার কোনো বলে যে আমি তো দেখতাম হঠাৎ করে আমি এই ওষুধটা খাওয়ার পরে বা এই একটা জিনিস খাওয়ার পরে দেখা গেল যে হঠাৎ করে সে দেখে না, অথবা সে চিকিৎসার জন্য টিউবারকুলোসিস চিকিৎসার জন্য ইথাম্বুটল ট্যাবলেট খেয়েছে, এই পেশেন্ট দেখতে পেলো না, তাকে আমরা বলি যে হঠাৎ করে যে দেখতে পেলো না, এটাকে বলে যে বিষাক্ত যুক্ত অথবা টক্সিক দৃষ্টিহীনতা। এই যে এই পেশেন্টগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসে ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে বা এই বিভিন্ন স্যার দৃষ্টির স্যার উপসর্গ আপনি নিয়ে। জি স্যার, আপনি উপসর্গগুলো খুব সুন্দরভাবে বলেছেন। আমাদেরকে তো আসলে অনেক দর্শক দেখে। আজকের শিশুদের অলস দৃষ্টি এই সাবজেক্টটা যখন আমি জানিয়েছি, তখন অনেকেই খুব উদ্বিগ্ন হয়ে চিন্তা করছে যে বাচ্চাদের আবার অলস দৃষ্টি কি। স্যার, এই যে লেজি আই বলছিলেন যে 6/12 এসে রেস্ট্রিক্টেড, কিন্তু যদি কারেকশন না করি তাহলে এক সমস্যা, কারেকশন করলে সমস্যাটা মানে আমরা পেরিয়ে যাব। স্যার, আসলে লেজি আই বলতে কি বুঝবেন, এবং কেন এবং কখন চোখটা অলস হয়ে পড়ছে, কি কি কারণে শিশুদের চোখ কি কি কারণে অলস হয়ে পড়ছে? বিভিন্ন কারণে যে অলস হয়ে যায়। এখন এই যে চোখ বা শিশুদের আমরা তো ধরে নিই যে বাচ্চাটা ভালো দেখতে পাচ্ছে, কিন্তু এই জিনিসগুলি বাচ্চারা আননোটিস থাকে, মানে খেয়ালই করে না যে সে এক চোখে দেখতেছে না। তাহলে এক চোখে দেখতেছে না অথবা দুই চোখেই দেখতেছে না, বাচ্চা বলেও না। আর বাচ্চা যেহেতু পেইনলেস লস অফ ভিশন, মানে দৃষ্টি যাচ্ছে, দৃষ্টিহীন, কিন্তু ব্যথা নাই বা কোনো উপসর্গ নাই, কাজে এই জন্য ইয়ে, তাদের বাবা মাও বুঝতে পারে না, ছেলেরাও বলে না। যখন তো আমরা আমাদের কাছে যখন রোগীগুলি আসে রুটিন চেক আপের জন্য অথবা অন্য কোনো কারণে, তখন দেখা গেল যে বাচ্চা তো আসলে দেখে না, কিন্তু তার চোখটা নর্মাল আছে, তার চোখে কোনো ডিজিজ নাই। যখন সে কম দেখে, আমরা দেখলাম যে না, তখন রিফ্রাকশন করতে চাই, চশমা দিয়ে দেখলাম যে না 6/12 হলো কিন্তু তার ইম্প্রুভ হচ্ছে না, তখন আমরা এটাকে বলি যে তার অলস দৃষ্টি বা লেজিয়াই হয়ে গেছে। লেজিয়াই, এটা গ্রিক টার্ম থেকে আসছে। গ্রিক তারাও বলছে যে ব্লার্ড ভিশন, তারা বলছে যে এটা একটা ঝাপসা চোখে দেখে, তার মানে এরপরে আর ভালো দেখে না, সুন্দর করে দেখতে পারে না, তো তখন আমরাকে লেজিয়া বলে। এই লেজিয়াই হওয়ার কারণে আমি যা প্রথমে বলছি যে আমাদের চোখে যখন আলোটা যায় একটা বিন্দু, একটা কেন্দ্র বিন্দুতে যায়, সেটা মেকুলার উপরে। যদি মেকুলার থেকে সরে যায় তাহলে সে দেখতে পায় না ভালোভাবে। তাই আমাদের যখন চোখে যদি টেরা হয়, তাহলে দুইটা চোখ একসাথে চলার কথা, একসাথে আমরা দেখি। যদি একটা চোখ যদি টেরা হয়ে যায়, তার মানে দৃষ্টিটা, ওই চোখের দৃষ্টিটা ওই কেন্দ্রবিন্দু মেকুলাতে পড়ে না, লাইটটা পড়ে তার মেকুলার পাশে, ফলে সে দেখতে পায় না। ওই চোখটা তখন আস্তে আস্তে
অলস হয়ে যায়, সে তো দেখতে পারে না, অন্য চোখ দিয়ে সে দেখতেছে। তো ফলে দেখা গেল যে টেরা চোখে 1 নম্বর কারণ হলো যে যখন যখন বাচ্চাদের যখন চোখ টেরা হয়ে যায় তখন তার দৃষ্টিটা কমে যায়। যদি বিশেষ করে এক চোখে থাকলে, যদি মানে এক চোখ একবার টেরা আবার আরেক চোখ আরেকবার অল্টারনেটলি যদি টেরা হয়, মানে মানে বদলায় বদলায় যদি টেরা, একবার ডান চোখ একবার বাঁ চোখ যদি টেরা থাকে, তাহলে স্বাভাবিকভাবে দৃষ্টি সমান থাকে। কিন্তু যদি একটা চোখে সর্বক্ষণ টেরা থাকে তাহলে তার ওই চোখটা লেজি হয়ে যায়। 2 নম্বরটা হলো যে যদি দুই চোখের যদি যদি আমার এই যে আমরা বলি রিফ্রাক্টিভ এরার, তার মানে দৃষ্টিহীনতা যদি 2 রকম থাকে, দুই চোখে 2 রকম অসম, যদি দুই চোখের দুই ডায়োপ্টারের বেশি যদি তার ডিফারেন্স থাকে, ব্যবধান থাকে, তাহলে ওই চোখটা বেশি বেশি ডায়োপ্টারের চোখটা, সে ওই চোখটা অলস হয়ে যায়, কারণ দুইটা দেখতে পাচ্ছে না। তো 3 নম্বরটা হলো দুই চোখে যদি অনেক বেশি পরিমাণ যদি তার রিফ্রাক্টিভ এরার থাকে, কারণ +10 বা -10, তাহলে ওই চোখ দুইটা চোখেই তার দৃষ্টি পড়ে, কারণ ওই যে লাইট দুইটা আলো যে তার প্রতিবিম্ব তার মেকুলাতে বসতে পারে না, ফলে সে দেখতে ওই মেকুলাটা স্বাভাবিকভাবে তৈরি হয় না, ফলে তার চোখ দুইটা লেজি হয়ে যায়। আর হলো যে যদি কোনো কারণে যদি কোনো অর্গানিক লেশন থাকে, মনে করেন চোখের পাতাটা পড়ে গেছে বাচ্চার, অথবা চোখে জন্মগত বা ছানি আছে, অথবা কোনো কারণে কর্নিয়াতে যদি তার এই অস্বচ্ছতা হয়, ফলে তার দৃষ্টি আলোগুলি তার চোখে মেকুলাকে স্টিমুলেট করতে পারে না, ফলে এই বাচ্চাদের চোখটা লেজি হয়ে যায়। এটাকে বলে ডেপ্রাইভেশন অ্যামব্লায়োপিয়া বা অ্যামব্লায়োপিয়া, আমরা বলি লেজি আই, বা আমাদের টার্ম মেডিকেল টার্মে বলি অ্যামব্লায়োপিয়া। ফলে এই যে এই বিভিন্ন কারণে বাধাগ্রস্ততার জন্য আলো পড়ে না দেখে এই লেজিটা হয়, ডেপ্রাইভেশন অ্যামব্লায়োপিয়া। এটা বিশেষ করে যাদের, যে সমস্ত বাচ্চাদের জন্মগত ছানি পড়ে, অথবা কোনো কারণে আঘাত লেগে ছানি পড়েছে, অথবা তাদের চোখে যদি পাতাটা কোনো কারণে পড়ে যায়, তাদের দৃষ্টি এই অলস হয়ে যায়। বিভিন্ন কারণে এই সমস্ত কারণগুলিতে দেখা যায় ইউজুয়ালি বাচ্চাদের চোখ অলস হয়। স্যার চমৎকার বলছেন। স্যার অলস দৃষ্টি বা এমব্লায়োপিয়া বা লেজি আই কত ধরনের? কেন আপনি ডিপ্রাইভেশন একটা শব্দ এনেছেন, তাহলে কত ধরনের আমাদের এই অলস দৃষ্টি আছে? আর আমাদের দেশে কি স্যার এই অলস দৃষ্টি বা লেজি আই এমব্লায়োপিয়ার কতজন শিশু ভুগছে, এরকম কোনো স্টাডি বা পরিসংখ্যান কি আপনার জানা আছে? আসলে বাংলাদেশে এই যে দুনিয়ার সব দেশেই এরকম লেজি আই কারণ মানে জনগণ একটু অসচেতন থাকার জন্য, বা বাচ্চারা বলে না দেখে ব্যথামুক্ত এই একটা রোগ, সেই জন্য তার এইগুলি এই সমস্ত রোগ ধরা পড়ে না। ফলে দেখা যায় যে সব দেশে উন্নততর দেশ এবং উন্নয়নশীল দেশগুলিতেও এই এই রোগের বেশ আছে। যেমন উন্নত দেশগুলিতে, পশ্চিমা দেশগুলিতে 1 to 2.5% শিশুদের মধ্যে এই অলস দৃষ্টি ধরা পড়ে। আমাদের পাশের মধ্যে ভারতে আছে 2 to 3.5%। বাংলাদেশে এমন কোন সরকারিভাবে কোনো পরিসংখ্যান নাই, তবে আমাদের এই পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা যে রিসার্চ করতে যে থিসিস লিখতে যে যারা শহরের মধ্যে যারা স্টাডি করছে, তাদেরতে দেখা যায় যে 4 to 5% আমাদের দেশে একটু বেশি। কারণ হলো যে দুইটা কারণ। একটা হলো আমাদের দেশে এখনো বাপ মারা, আমরা ডাক্তাররা চশমা দিলে বাচ্চাদের চশমা দিতে চায় না, 1। 2 নম্বর, টেরা চোখকে তারা মনে করে, এখনো মনে করে লক্ষ্মী টেরা, কিন্তু লক্ষ্মী টেরা যে কয়দিন পরে যে আর দৃষ্টি ফিরে পাবে না, এটা এখনো তাদের মানে বুঝতে পারে না। ফলে লক্ষ্মী টেরা কিছুদিন পরে দেখা গেল যে লক্ষ্মী নাই, এটা অলক্ষ্মী হয়ে গেছে, আর দৃষ্টি আর স্বাভাবিকভাবে 6 হচ্ছে না। তো ফলে এখন আমাদের দেশে এখনো 3 to 5% শহরের শিশুদের মধ্যে লেজি আইয়ের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ধন্যবাদ স্যার, অনেকগুলি তথ্য জেনেছিলাম। এখন আমি আবারও স্যারের কাছে ফেরত যাচ্ছি। স্যার, আপনি আলোচনা অনেক দূর গিয়েছে স্যার। এখন অলস দৃষ্টির আসলে চিকিৎসা পদ্ধতি কি কি? কোন বয়সে চিকিৎসা করলে শিশুর দৃষ্টি আমরা সেই 6/6 বা স্বাভাবিক দৃষ্টি রাখতে পারবো?
কেনই বা রাখতে পারবো? ধন্যবাদ। শিশুর যে দৃষ্টি যে পরিপক্কতা হচ্ছে সে জন্মের পর থেকে, কাজে আমাদের দৃষ্টিটা আমাদের সচেতনতা হবে, বাচ্চাটা হওয়ার পরেই আমাদের খুব খেয়াল রাখা উচিত। এই জন্য আমরা বলি যে নবজাতক শিশুদের প্রতি একটু যত্ন নেওয়া। যেমন আগের দিনে দেখা যেত না যে শিশুরা জন্ম হচ্ছে, মানে তাকে নিয়ে পরিচর্যা করতে, কিন্তু চোখের দিকে তাকাতো না। এখন আমরা বলি যে এখন নিওনেটাল এই শিশুদের জন্মের পরে তার চোখের স্ট্রাকচারালি কোনো ডিফেক্ট আছে কিনা এটা দেখতে হবে। যে জন্মের পর তার চোখে কোনো ছানি আছে কিনা, চোখের পাতাটা দুইটা চোখ খুলছে কিনা, ঠিক আছে কিনা, এটা হলো জন্মের পর পর। তারপরে আমরা যখন এই 1 মাস চলে যায়, তখন আমরা দেখতেছি যে লাইট দিয়া দেখি যে বাচ্চাটার এই আলোর দিকে সে বাচ্চাটা তাকাচ্ছে কিনা। যদি 6 সপ্তাহ যায়, ইউজুয়ালি দেখা যায় যে সে লাইটের দিকে, লাইটকে ফলো করে, তার মানে তার দৃষ্টি ঠিক স্বাভাবিক চলে আসতেছে আস্তে আস্তে। তারপরে তখন দেখা যায় যেন 3 মাস চলে গেছে, বাচ্চাটা এই লাইটকে সে ফিক্স করতে পারে, তার মানে তার দৃষ্টি ঠিক আছে, এবং লাইটের দিকে সে তাকাতে পারে এবং লাইটকে সে ফলো করতে পারে। এটা যখন পাই তখন আমরা বুঝি যে একটা ধরে নেই যে সে তার স্বাভাবিক দৃষ্টি আসতে আসতেছে। স্যার, চলে গেল, ডিস্টার্ব হচ্ছে। না, শুনছি স্যার, আমরা বলেন। হ্যাঁ, তা এখন দেখা যায় যে তারপর 3 মাস পরে, 3 মাসের সময়, জি আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, দুঃখিত। স্যার, আমি শুনতে পাচ্ছি, বলে যান স্যার। হ্যাঁ, 3 মাস পরে দেখা যায় যে যখন আমরা এই বাচ্চাটা কিছু না আমাদের লাইটকে ফিক্স করতে পারে, সে লাইটকে ধরে রাখতে পারে, তখন বলি যে তার একটা দৃষ্টি স্বাভাবিক মোটামুটি হয়ে আসতেছে। এই জন্য আমরা 3 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই সময়টাতে যদি কোনো চোখের জন্মগত কোনো ছানি থাকে, অথবা তার যদি চোখে কোনো এই জামাল স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো স্যার, সম্ভবত নেটে সমস্যায় পড়েছেন। তো স্যার যেটা বলতেছিলেন যে ডিপ্রাইভেশন অ্যাম্বলিওপিয়া, তার মানে বাচ্চাটা যদি জন্মগত ছানি থাকে, তাহলে আমাদেরকে ওই ছানিটাকে রিমুভ করতে হবে। কিংবা স্যার আরেকটা জিনিস বলতেছিলেন, বাচ্চা যখন অ্যালফাবেট পড়তে শিখে যায়, মানে ABCD, বা যখন উপরের অক্ষর থেকে পড়তে পড়তে 7ম লাইন পর্যন্ত যেতে পারে, তখন আমরা চশমা দিয়ে বাচ্চার রিফ্লেকটিভ ত্রুটিটাকে কারেকশন করে দেই। কোনো কারণে বাচ্চা যদি এক চোখে কম দেখে, তাহলে আমরা করি কি, আমরা যেটা চোখ ভালো দেখে ওই ভালো চোখকে আমরা প্যাচিং করে দেই। মানে এই চোখটাকে আমরা চশমা দিয়ে আমরা কাগজ দিয়ে আটকিয়ে দিব, এটাকে প্যাচিং বলে। সে কম দৃষ্টি সম্পন্ন চোখ দিয়ে বাচ্চাকে দেখার আসলে অভ্যস্ততা আমরা আনি। তো বাচ্চা তখন যেটা লেজি আই বা অলস চক্ষু, সেটা দিয়ে দেখার অভ্যস্ততা প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসটা আমরা মা বাবাকে বলে দিই যে আপনার বাচ্চাকে দৈনিক চশমাটা, এই যে প্যাচিং দেওয়া চশমাটাকে আপনি পরাবেন, বাচ্চাকে পড়তে বাধ্য করবেন। কম দৃষ্টি সম্পন্ন চোখকে আসলে সতেজ করার জন্যই আমাদের এই চক্ষু বিশেষজ্ঞদের এই প্রয়াস, এবং এটা নিয়মিত করলে বাচ্চার ওই দৃষ্টিশক্তিটা ফেরত আসে। আরেকটা জিনিস স্যার বলতেছিলেন যে যদি অলস দৃষ্টি, যদি চোখের পাতা পড়ে থাকে বাচ্চাদের, যেটা টোসিস, এই পাতাকে কারেকশন করা যায়। আমরা আবার আমাদের মাঝে আমাদের স্যারকে পেয়েছি। স্যার, আপনি মনে হয় নেটে একটু প্রবলেম দিচ্ছিল, তো আমি আপনার আলোচনাটাকেই চালিয়ে যাচ্ছিলাম। স্যার, আপনি আপনার মতো করে বলেন। হ্যাঁ, এই জন্য আমরা প্রথম থেকে আমরা যে ওই 1 মাস পরে আমরা শিশু বাচ্চা স্বাভাবিক থাকলেও আমরা বলি যে ওয়েল বেবি এক্সামিনেশন, সুস্থ শরীর বাচ্চাটা গুলো আমরা ডাক্তার কাছে নিয়ে যেতে
চক্ষু চক্ষু শিশু বিশেষজ্ঞ এখন দেশে আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে। তাদের কাছে গেলে তারা ওয়েল বেবিটাকে দেখতে পারে যে বাচ্চাটা কেমন আছে, কেমন বিহেভিয়ার করে। আমরা গুণগতভাবে আমরা বলতে পারি যে চোখটা স্বাভাবিক দৃষ্টি দেখতে পাচ্ছে। তারপর 3 বছর যখন হয়ে যায়, এটা আমরা বলি প্রি স্কুল টেস্ট। এখন বিভিন্ন ছবি দিয়ে তাদের দৃষ্টিটা আমরা দেখতে পারি যে কেমন আছে। এবং 4 বছর হলে তো আমাদের দেশে বিশেষ করে শহরের ছেলেগুলি এবিসিডি পড়তে পারে। তারা তাদেরকে আমরা ওই চার্ট দেখিয়ে, স্নেলের চার্ট বলে, এটা দিয়ে আমরা স্বাভাবিকভাবে মাপতে পারি। ফলে আমরা প্রতিরোধ করতে পারি যে তার তখন চিকিৎসা যদি তাড়াতাড়ি করা যায়, যদি আমরা প্রাথমিক স্টেজে যদি আমরা ধরতে পারি এবং প্রাথমিকভাবে তাড়াতাড়ি আমরা যদি চিকিৎসা করতে পারি, তাহলে এটা প্রতিরোধ করা যায়। এই প্রতিরোধের জন্য আমাদের দরকার একটু সচেতনতা। বিশেষ করে বাবা মাকে একটু সচেতন হতে হবে। এবং আমাদের যে ডাক্তাররা, এখন আমাদের ডাক্তাররা বেশ কেয়ারফুল এবং খুব ধৈর্য সহকারে বাচ্চাদের বাচ্চাদের স্বাভাবিক, বাচ্চারা তো একটু চঞ্চল, তো বাচ্চাদের একটু ধৈর্য সহকারে তাদেরকে সময় দিতে হয়, দেখতে হয়। আবার বাচ্চারা কান্নাকাটি করে, ধৈর্য দিয়ে তাদেরকে পরীক্ষা করতে হয়। এই জন্য বাচ্চাদের প্রতি একটু বেশ খেয়াল রাখতে হয়। এবং বাবা মা যদি একটু সতর্ক হয়, তাহলে ওয়েল বেবি স্ক্রিনিং টেস্ট করা দরকার। শেষ যখন বাচ্চা স্কুলে ভর্তি হয়, অবশ্যই তাদের স্কুলে একটা স্কুল টেস্ট করা দরকার। যে স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা প্রি রিজুকেটিভ থাকা দরকার যে চোখে স্বাভাবিক দিচ্ছে না। এই 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 পরীক্ষাটা আমরা বলি প্রি স্কুল স্ক্রিনিং টেস্ট অথবা প্রি স্কুল স্ক্রিনিং টেস্ট। এটা স্বাভাবিকভাবে তাড়াতাড়ি বা প্রাথমিক অবস্থায় আমাদের রোগটা ধরে দেয়। এই 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 চিকিৎসা এই পরীক্ষার ফলে স্কুলে ভর্তি হওয়ার জন্য তার প্রতিবাদ মানে করবে না, বাধার সৃষ্টি করবে না। কিন্তু এই রোগটা তার বাবা মাকে জানিয়ে দিল, ফলে সে তাড়াতাড়ি চিকিৎসা করার জন্য সুযোগ পেল। এজন্য আমরা বলি প্রি স্কুল টেস্ট খুবই প্রয়োজন এবং এটার ইম্পর্টেন্স আছে। আর স্কুলে ঢোকার পরে 6 বছর পর্যন্ত আমাদের বাচ্চাদের সব স্কুলে একটা মেডিকেল চেক আপ করা দরকার, অথবা শিশুদের চক্ষু প্রতিরোধ করার জন্য। 6 বছর হয়ে গেলে তারপরে আর আমাদের এই চোখগুলো অলস হবে না, কারণ ততদিনে আমাদের মেকুলা পরিপক্ক হয়ে গেছে। ফলে 6 বছরের পরে বা ইভেন যদি আমাদের অ্যাডাল্ট, এখন যদি আমার চোখে যদি ছানি হয় বা আমার চোখে যদি পাতা পড়ে যায়, আমার চোখে অলস হবে না। দৃষ্টি অপারেশন করলে আমি পুরো দৃষ্টি পাবো। কিন্তু বাচ্চাদের চোখ যদি আমি প্রথম অবস্থায় যদি 3 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম তৈরি হয়, অথবা স্বাভাবিক দৃষ্টিগুলি যদি আমরা চিকিৎসা না করি, তাহলে সে বাচ্চাটা অলস হয়ে যাবে। এজন্য প্রতিরোধ করা প্রয়োজন। তার মানে স্যার, আমরা আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে জানাতে পারলাম যে এমব্লায়োপিয়া কিংবা অলস দৃষ্টি প্রতিরোধযোগ্য, অবশ্যই প্রতিরোধযোগ্য। বারবার বলছিলেন স্যার প্রি স্কুল আই টেস্টের কথা, মানে এইখানেই আমাদের সচেতনতার জায়গা। স্যার যদি অলস দৃষ্টি প্রগনোসিস বা গতিধারা, মানে এর ভয়াবহতা একটু যদি উল্লেখ করতেন, যদি আমরা সঠিক সময় ট্রিটমেন্ট না করতে পারি। সঠিক যদি আমরা চিকিৎসা না করি, আমরা আগে চিকিৎসাটা বলে নিই। তো চিকিৎসাটা কিন্তু সন্তোষজনক। আবার যদি আমরা ধরতে না পারি, যখন আমাদের কাছে রুটিন চেক আপে যদি আমরা ধরতে পারি যে বাচ্চাটা চোখে অলস হয়ে গেছে, তখন আমরা চিকিৎসার জন্য দেই। চিকিৎসাটা কিন্তু সন্তোষজনক, কারণ হলো চিকিৎসা করে অনেক বাচ্চা বেশ ভালো হয়ে যায়। 2-1টা বাচ্চা যেগুলো জন্মগত ভাবে বা জন্মের পরপরই যাদের স্কুইন্ট হয়েছে বা তেরা চোখ হয়েছে এক চোখে, তাদের জন্য একটু কষ্ট হয়। কিন্তু অপারেশনের পরে বা আমাদের এক্সারসাইজের চিকিৎসা দিয়ে বেশ উন্নত করা যায়। যদিও 6 না আসে, তারপরও অনেক ভালো হয়ে যায়। ফলে আমাদের চিকিৎসার যে প্রাথমিক যেটা একটা হলো, 1 নম্বর হলো যে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট। এবং আমাদের একটা সময় ব্যক্তি দিয়ে দেয় যে এতদিন এটা চিকিৎসা করতে হবে, এতদিন পর পর আসতে হবে। কাজে ধৈর্য সহকারে এই সময়টা আসতে হবে। এবং আমরা একটা মেনটেনেন্স টাইম দিই। যদিও সে ভালো হয়ে গেছে চোখ, তারপরে আমরা বলি যে না, এটা মেনটেন করতে হবে। সেটা ধরেন 10 বছর পর্যন্ত আমরা বলি যে 10 বছর পর্যন্ত আপনি এক্সারসাইজ চালিয়ে যাবেন বাড়িতে। এখন কি চিকিৎসা করা যায়? চিকিৎসাটা হলো যে প্রথম অবস্থায় যে যদি আমার এই যে কারণে আমার এই অলস হয়, যে আমার অনুপস্থিতিতে ডাক্তার সাহেদ বলছিল যে ছানি পড়লে ছানির অপারেশন করা, চোখের পাতা পড়লে পাতার চিকিৎসা করলা, তো এটা তো করলাম।
2 নম্বরটা হলো যেটা হলো যে এই যে চিকিৎসা হলো তারপরেও দেখা গেল যে না একটা বাচ্চার চোখগুলি স্বাভাবিক আছে, স্ট্রেট, মানে সরাসরি আছে, কিন্তু স্কুইন্ট হলে তো টেরা হয়ে যায়। টেরা হলে এক নম্বর কারণ হলো যে সে অলস হয়ে এলো। অলস টেরা না হয়েও যদি চোখগুলি সোজা থাকে তারপরেও অলস হয়। এই জন্য বলে যে আমরা যখন অলস চোখকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো টেরা যুক্ত আর একটা সরাসরি সোজা চোখ, ওই টেরা। অথবা আমরা বলি যে কোনো কিছু স্বাভাবিক চোখের স্ট্রাকচার কোনো কিছু নাই, চোখগুলোতে পরিষ্কার, কিন্তু তারপরেও সে কম দেখতে পাচ্ছে। তার এটা হলো যে আমরা দেখলাম যে না, অপথলমস্কোপ দিয়ে চোখের ভিতরটাও যখন দেখলাম যে না, তার কোনো কিছুই ধরা পড়লো না, এটাকে বললাম একটা পিওর অলস। পিওর মানে একবার এই পিওর বাংলা পড়া তো খাঁটি 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 অলস, পিওর অ্যামব্লাইপিয়া। আর একটা বলি যে না, এই অর্গানিক লেশন, যেটা চোখের ছানি বা চোখের পাতা পড়ে গেছে বা কর্নিয়াতে কোনো লেশন হয়েছে, এরকম বলে অর্গানিক অ্যামব্লাইপিয়া। আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অনেক সময়, কিছু কিছু বাচ্চা আছে তারা সাইকোলজিক্যালি তারা আপসেট হয়ে যায় এবং তারা চোখে দেখে না বলে, এটাকে আমরা বলি যে সাইকোলজিক অ্যামব্লাইপিয়া। হ্যাঁ, এরকম হচ্ছে। অথবা কোনো কোনো বাচ্চা দেখা যাচ্ছে ছোটকালে যদি এই টিউবারকুলোসিস হয়, ইথাম্বুটল ক্যাপসুল দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, কোনো কোনো বাচ্চা দেখা যায় টক্সিক অ্যামব্লাইপিয়া হতে পারে। টক্সিক, এটা হলো টক্সিক অ্যামব্লাইপিয়া। বা কোনো অন্য চিকিৎসার জন্য ক্লোরোকেন দিতে হয় বা অন্য অন্য ওষুধের জন্য টক্সিক অ্যামব্লাইপিয়া, তাদের আমরা ওই ওষুধ বন্ধ করে আমরা চিকিৎসা করি। যখন আমরা একটা চোখ সোজা সরাসরি চোখগুলো যদি টেরা চোখ হয়, তার যত তাড়াতাড়ি তার চিকিৎসা করা যায় তত মঙ্গল। আমরা এখন লক্ষ্মী টেরা আর বলি না, আমরা বলি যে যখনই টেরা দেখবেন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। চক্ষু শিশু বিশেষজ্ঞদের দ্বারা চোখটাকে অপারেশন করিয়ে নেন। 2টা চোখ সোজা থাকলে তারপরে আমরা যখন আমরা ওই এক্সারসাইজ দেই, যখন চোখে ব্যায়াম করতে দেই, তখন দেখা গেল যে চোখ 2টা সমানভাবে 2টা চোখের ভিশন সমান হয়ে আসে, 6 বা স্বাভাবিক হয়ে যায়। যদি চোখ সোজা থাকা অবস্থায় যদি রিফ্র্যাক্টিভ এররের জন্য যদি তার যদি চোখে যদি কোনো অলস হয়ে থাকে, তাহলে আমরা চশমা দিয়ে দিই। অনেক বাবা মা মনে করেন যে চশমা, এই তো ছোট বাচ্চা চশমা দিবে, এটা কেমন দেখা যায়, বিশেষ করে দাদা নানিরা দিতে চায় না। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে বাচ্চাদের ছোট হইলেও আমরা চোখে চশমা দিবেন। চশমা দিলে দেখা গেল যে তার চোখের দৃষ্টিটা পুরোপুরি কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর পর্যন্ত তার চোখটা স্বাভাবিক হয়ে আসে বা দৃষ্টিশক্তি 6/6 স্বাভাবিক চলে আসে। ফলে যদি কোনো কারণে যদি আমাদের এই রিফ্রাকশন করার পরেও যদি না আসে, তাহলে তখন আমরা একটা চোখ, ভালো চোখটাকে বন্ধ করে দিই। ভালো চোখটাকে বন্ধ করে দিলে অন্য চোখে তখন ফোর্স করে, দুর্বল চোখটাকে, অলস চোখটাকে তখন দেখার জন্য বিশেষ করে ফোর্স করে। ফলে দেখা গেল যে ওই কিছুদিন চিকিৎসা করার পরে অপারেশন আমরা থেরাপি দেই, কয়েক মাসের ট্রেনিং দেই, এই এক্সারসাইজটা করলে পরে দেখা যায় ভালো হয়ে আসে। যদি কোনো কোনো প্যারেন্ট যদি এটা দিতে বাচ্চারা শর্ত মানে যদি করে যে না করতে পারে না বা তারা রিজেক্ট করে, বাচ্চারা অনেক চঞ্চল বাচ্চা এলাও করে না, তখন তাদেরকে ড্রাগ পেনালাইজেশন করি বা ড্রাগ চক্ষু ওষুধ দিয়ে আমরা ওই ভালো চোখটাকে ওষুধ দিলে এটা দুর্বল হয়ে যায়। ফলে ওই অলস চোখটাকে দেখতে স্বাভাবিকভাবে দেখতে চেষ্টা করে। এখন আবার একটা নতুন ইনস্ট্রুমেন্টও আসছে, এটা ক্যাম স্টিমুলেটর বলে। দুর্বল চোখটাকে কিছুদিন আমরা চিকিৎসা করলে দেখা যায় যে এইটা দিয়েও ভালো হয়। কিন্তু আসলে ওই যে অক্লুশন থেরাপি, যেটা চোখ বন্ধ করে 6 মাস, সপ্তাহ বন্ধ করে বা প্রতিদিন 2 ঘন্টা বা পুরা দিন বন্ধ করে আমরা যে ডাক্তার চিকিৎসা দেই, এটা অনেকটা ভালো হয়। এটা সিম্পল, এটা একবারে সহজ এবং কোনো 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 কমপ্লিকেশন নাই, কিন্তু কিছুদিন মানতে হয়। এর জন্য আমরা বলি যে এই যে বাচ্চারা যে চোখের চোখটা বন্ধ করে যে চিকিৎসা করতে চায় না, এজন্য আমরা বলি যে বাচ্চাকে বারবার বোঝাতে হয়। এজন্য বাচ্চার কমপ্লায়েন্স দরকার, আর বাবা মার কোঅপারেশন দরকার। যে বাবা মা যদি সহযোগিতা করে তাহলে চিকিৎসাটা স্বাভাবিক হয়। আর যে ডাক্তার যে চিকিৎসা করবে তাকে খুব ধৈর্য সহকারে, প্যাশেন্স অফ দি ফিজিশিয়ান খুব ইম্পর্টেন্ট। এই 3টা জিনিস থাকলে চিকিৎসা খুব সহজ হয়, সহজভাবে দেখা যায়। এখন যদি আমরা যদি এই অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে, খুব সাবলীল ভঙ্গিতে
আপনি বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আসলে শিশুদের অলস দৃষ্টি ঠিক করা যাবে, তাদের চিকিৎসা করা যাবে। স্যার, অলস দৃষ্টিতে প্রি স্কুল আই স্ক্রিনিংকে যে কোনো মূল্যে আসলে উৎসাহিত করতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ওই উৎসটা দেওয়ার জন্যই কিন্তু আপনাকে আমরা এনেছি, রাজ টিভিতে এনেছি, চোখের আলো আধার হবে ম্লান আমার এই অনুষ্ঠানটাকে এনেছি। স্যার, এই নিয়মিত অনুষ্ঠান এটা আমরা জনগণের দোরগোড়ায় কতটুকু পৌঁছবো বা এর ভূমিকা কি, আপনি এই অনুষ্ঠানটাকে কিভাবে মূল্যায়ন করছেন? এই যে বিভিন্ন রোগ সম্বন্ধে জনগণকে জানানো, এই যে সচেতনতা করা, আমাদের লোকরা যদি জানতে পারে অবশ্যই তারা ডাক্তারের শরণাপন্ন হবে এবং তাড়াতাড়ি রোগের প্রাথমিক অবস্থায় রোগগুলিকে নির্ণয় করা যাবে এবং চিকিৎসা করা যাবে। আগের দিন থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এখন বেশ সচেতন এবং আশা করি যে আরো সামনের দিনগুলিতে আরো সচেতন হবে এবং আমাদের শিশুরা বা চক্ষু রোগ বেশ অনেক রোগীরা উপকৃত হবে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তারা জানতে পারবে যে তাড়াতাড়ি মানে রোগের প্রাথমিক অবস্থায় যদি আমরা চিকিৎসা করি অথবা প্রতিরোধ করার জন্য যদি আমরা ব্যবস্থা নেই, তাহলে প্রতিকার করা যাবে, প্রতিরোধ করা যাবে এবং চিকিৎসাও স্বাভাবিকভাবে করা যাবে। এই যে আমরা আজকে অলস রোগীদের যদি স্বাভাবিকভাবে আমরা যদি চিকিৎসা করতে না পারি, তাহলে তার চোখ পার্মানেন্টলি ভিশন লস হবে, মানে আর দৃষ্টি কখনো ফিরে পাবে না। ওই সময়টা যদি আমি 10 বছরের পরে চিকিৎসা করলেও আর আমি তাকে আর চোখটা স্বাভাবিক 6 ভিশন আনতে পারবো না, দেশে করুক আর বিদেশে যাক, কোনো লাভ হবে না। তো 2 নম্বরটা হলো, যদি তার চিকিৎসা না হয়, দেখা গেল যে আগে টেরা ছিল না, এখন নতুন করে আবার টেরা হচ্ছে, অথবা টেরা ছিল এখন টেরা আরো বেড়ে গেছে, ফলে এই যদি প্রগনোসিসটা হলো আরো খারাপ। ফলে আজকের যে আমাদের এই অনুষ্ঠানে আজকে অলসতার জন্য আমার শেষ মেসেজটা হলো যে তাড়াতাড়ি অলস রোগী দেখলে তাড়াতাড়ি দেখান এবং যদি নাও দেখান ওয়েল বেবি এক্সামিনেশন। শিশু আমাদের দেশে এখন বেশ প্রতি হাসপাতালেই 1-2 করে আমাদের চক্ষু শিশু বিশেষজ্ঞ আছেন, তাদের দিয়ে বাচ্চার চোখটা একটু ভালো করে পরীক্ষা করিয়ে নেন। তাহলে ওয়েল বেবি এক্সামিনেশন এবং স্কুলে যাওয়ার আগে অবশ্যই বাবা মা যেন একটু পরীক্ষা করায় নেন, ফলে এটা স্কুলে ভর্তি হতে কোনো বাধা সৃষ্টি করবে না, কিন্তু চিকিৎসা করতে সুবিধা হবে। আপনার এই সচেতনতা, আপনার শিশুর চোখ দুটা দৃষ্টি স্বাভাবিক হোক আমরা চাই। এই অনুষ্ঠানটা আমরা আশা করি যে এই অনুষ্ঠান থেকে অনেকে সচেতন হলে আমার অনেক শিশু আগামী দিনে এই চক্ষু অলসতার থেকে বেঁচে যাবে। চমৎকার। প্রিয় শিক্ষক, আপনি আমার স্যার, আপনার কাছ থেকে আমি শিখেছি অনেক কিছু। আপনার হাত ধরে আমরা অনবরত শিখে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে শিখলাম ওয়েল বেবি এক্সামিনেশন এবং প্রি স্কুল। প্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে হবে। আমার স্যারের কথা ধরে আমি বলতে চাচ্ছি, ওয়েল বেবি আই এক্সামিনেশন করান, প্রি স্কুল আই টেস্টিং অবশ্য করাবেন। বাচ্চারা 3 থেকে 4 বছরে অ্যালফাবেট শিখে যায়, সেই ক্ষেত্রে স্কুলে ভর্তির আগে প্রি স্কুল যে আই টেস্টিং এটা ম্যান্ডেটরি। এছাড়া উনি বারবার বলছিলেন ওয়েল বেবি, মানে চোখের তাদের কোনো সমস্যা নেই, তারপরও আপনি বাচ্চাদেরকে নিয়মিত চক্ষু চিকিৎসকের পরামর্শ নেন। সুখবর, আমাদের দেশে প্রতিটা হসপিটালে অলমোস্ট 1-2 করে শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। কাজেই আর নয় শিশুদের অলস দৃষ্টি। প্রতিটা শিশু স্বাভাবিক দৃষ্টি নিয়ে বেড়ে উঠুক, আমাদের দেশ সমৃদ্ধশালী হোক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।